বেশ কিছুদিন আগে বাড়িটা কিনেছেন সুবিমলবাবু। গত কয়েকদিন ধরেই তাদের আসবাবপত্রগুলোকে পুরনো বাড়ি থেকে নিয়ে আসার কাজ চলছিল। আজ সে কাজ শেষ হলো। আগামী সপ্তাহে গৃহপ্রবেশ। মালপত্রগুলো নামিয়ে দিয়ে ছেলেগুলো বেরিয়ে গেলে বাড়িটা থেকে বেরিয়ে এলেন তিনি নিজেও। রাস্তায় নেমে একবার প্রচ্ছন্ন গর্বে বাড়িটার দিকে তাকালেন, আর তারপরেই আঁতকে উঠলেন। দোতলার খাওয়ার ঘরের জানলাটা রাস্তা থেকে পরিষ্কার দেখা যায়। সুবিমলবাবু দেখলেন সেই ঘরের জানলাটা খোলা। শুধু তাই নয়, সেই খোলা জানলা থেকে বেরিয়ে রয়েছে একটা হাত। হাড় সর্বস্ব সেই হাতে, মাংসের কোনো চিহ্ন মাত্র নেই। প্রথম ধাক্কাটা সামলে উঠে সুবিমলবাবু আবার বাড়ির মধ্যে ঢুকলেন। তার মন বলছে এই বাড়ির সব জানলা বন্ধ দেখে তবেই তিনি বেরিয়েছিলেন। হাঁপাতে হাঁপাতে দোতলায় উঠলেন তিনি। দেখলেন তার মনে হওয়াটা ভুল নয়। শুধু জানলা নয়, খাওয়ার ঘরের দরজাতেও বাইরে থেকে শিকল আটকানো। আর সেই ঘরে কারো থাকার কোনো চিহ্ন নেই। টাকা পয়সা জমিয়ে নিজের একটা বাড়ি কেনা বা তৈরি করা আমাদের অনেকেরই এরকম শখ আছে। কিন্তু যে বাড়িটা কেনা হয় তার সম্পর্কে সব খোঁজ খবর কি নেওয়া হয়? নমস্কার, শুভ নববর্ষ। নতুন বছরে আপনাকে আরও একটা রহস্যে মোড়া গা ছমছমে গল্প শোনাতে চলে এসেছি আমরা টিম মরীচিকা। গল্প শুরুর আগে একটা বিশেষ কথা, আপনি কি লেখালেখি করেন? রহস্য, ভূত, ভিন্ন স্বাদের কল্পবিজ্ঞান অথবা দুর্দান্ত কোনো অ্যাডভেঞ্চার গল্প লিখে ফেলেছেন? আপনার লেখা গল্পের শব্দ সংখ্যা যদি হয় 4000 থেকে 6000-এর মধ্যে, তাহলে নির্দ্বিধায় পাঠিয়ে দিন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। কথা দিচ্ছি, আপনার লেখা গল্প আমাদের পছন্দ হলে অবশ্যই সেই গল্প পাঠ করা হবে আপনার প্রিয় চ্যানেল মরীচিকায়। আর হ্যাঁ, আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করছি আজকের গল্প, প্রতীক মুখার্জির লেখা টান। ঘরের বাইরে খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল সুবিমলবাবুর। প্রতিদিনের মতো আজও সেই একই জিনিস। বিছানা থেকে উঠে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে জল ঢেলে পান করে একটু ধাতস্থ হলেন তিনি। নাইট ল্যাম্পের আলোয় দেখলেন ঘড়িতে রাত 2:30 বাজে। কান খাড়া করলেন তিনি। এখনও স্পষ্ট শোনা যাচ্ছে শব্দটা। ঘরের বাইরে দালানে কে যেন হেঁটে চলেছে পা টেনে টেনে। ধীর লয়ের সেই পদচারণা যেন জানান দিচ্ছে যে সেই শব্দের উৎস কোনো অলৌকিক সত্তা। এই বাড়িটা সুবিমল বিশ্বাস কিনেছেন বেশ কিছুদিন আগে। বাড়িটার পুরনো মালিক রজতবাবু তার স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে আমেরিকায় সেটেল করেছেন বহু বছর। এই বাড়িটা ছিল তার পূর্বপুরুষের। বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপর রজতবাবু যখন দেখলেন যে তাঁর 2 ছেলের কারোরই দেশে ফিরে আসার কোনো আগ্রহই নেই, তখন তিনি শেষমেশ বাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এলাকার প্রমোটার বিশ্বজিতের সঙ্গে এক প্রস্থ কথাও হয়েছিল, কিন্তু রজতবাবুর ঠিক করে দেওয়া মূল্য দিতে সে রাজি ছিল না। বাড়ি বিক্রির জন্য তাই কাগজেও বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। আর সেই বিজ্ঞাপন দেখেই সুবিমলবাবু যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। বাড়িটা কেনার পর পুরনো দোতলা বিল্ডিংটা ভেঙে একদম নতুন করে 3 তলা বাড়ি বানিয়েছেন সুবিমলবাবু। কিন্তু তারপরে যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা আগে জানলে তিনি কি আর বাড়িটা কেনার জন্য আগ্রহ দেখাতেন?
সেই যেদিন শেষ লটের মালপত্র এ বাড়িতে আনা হলো, সেদিন প্রথম একটা কঙ্কালের হাত দেখেছিলেন সুবিমলবাবু। সেই শুরু। গৃহপ্রবেশ হয়েছিল নিয়ম মেনেই। তারপর স্ত্রী আর পুত্রকন্যাকে নিয়ে গৃহপ্রবেশের দিন থেকেই সুবিমলবাবু সংসার শুরু করেছিলেন এই বাড়িতে। কিন্তু এক রাতও এ বাড়িতে শান্তিতে কাটাতে পারেননি তাঁরা। প্রথম রাতে তার 7 বছরের ছেলে সৌনক দেখেছিল একটা ছায়া মূর্তি। বড়রা কেউ তখন আমল দেয়নি, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। সুবিমলবাবু আর তার ছেলেমেয়েরা স্কুল আর অফিসে চলে যাওয়ার পরে একাই থাকেন তার স্ত্রী। একদিন ভর দুপুরে একা থাকাকালীনই কার একটা হাড় হিম করা অট্টহাসি শুনে কাঁপা কাঁপা হাতে স্বামীকে ফোন করেছিলেন তিনি। জানিয়েছিলেন সব। তারপর ব্যাপারটাকে ছেলে মানুষই ভাবার অবকাশ আর ছিল না। বাড়িটা কেনার সময় আশপাশের মানুষ কেন যে তাকে দেখে চোখ চাওয়াচাওয়ি করেছিল তা তিনি বেশ বুঝতে পেরেছিলেন। ক্রমে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হতে লাগলো। কখনো অট্টহাসি, কখনো কারুর হেঁটে চলার শব্দ, বা কখনো আলমারির ভেতর থেকে শুকনো হাড়গোড় উদ্ধার। এরকম চলতে থাকলে তাদের প্রত্যেকেরই মানসিক অসুখ ধরে যাবে তা তিনি উপলব্ধি করতে পারছিলেন। স্ত্রীও এখানে থাকতে আর রাজি নন। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তাকে থাকতে হয়, তাঁর উতলা হওয়া স্বাভাবিক। বাড়িতে ঘটে চলা ঘটনাগুলোর কারণ জানতে বাড়িতে সিসিটিভিও বসিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও কিছুই ধরা পড়েনি। তেনাদের গতিবিধি কি আর ওই ক্যামেরা বসিয়ে দেখা যায় গো দিদি? এ বাড়ির ওপর তেনাদের বড় টান। এ বাড়ির বদনাম তো বহুদিনের। দেখলে না, একজন এই বাড়িতে কাজ করতে রাজি হলো না। আমার নেহাত উপায় নেই তাই, নইলে আমিও কি আর। দেখো তোমরা কদিন এখানে থাকতে পারো। আচ্ছা, দাদাবাবুকে কোনো খোঁজখবরই নেয়নি গো বাড়িটা কেনার আগে? কাজের মেয়ে মায়ার কথায় আরও ঘাবড়ে গিয়েছিলেন তারা। কথাটা এক বর্ণও মিথ্যে নয়। এই বাড়িটায় কাজ করতে হবে শুনেই কোনো এক অজ্ঞাত কারণে সকলে নানান অজুহাত দিয়ে এড়িয়ে যাচ্ছিল। বহু কষ্টে মায়াকে পাওয়া গিয়েছে, তা সেও বেলা থাকতে থাকতেই কোনো রকমে বাড়ির কাজ সেরে ফিরে যায়। সন্ধেবেলায় আসলে কেউই এই বাড়িমুখ হতে চায় না, এমনকি তাদের পাড়া প্রতিবেশীও নয়। অবশ্য তাঁদেরও দোষ দেওয়া যায় না। সুবিমল বাবুরা নিজেরাই এখন বাড়িটা থেকে পালাতে পারলে বাঁচেন। মাত্র দিন কয়েক আগেই তার মেয়ের সঙ্গে ঘটেছে ঘটনাটা। বিকেলবেলা ছাদে গিয়েছিল সে। সন্ধ্যের আগে নিচে নামার সময় হঠাৎ সিঁড়িতে একটা ছায়া মূর্তি দেখে মেয়েটা। ভয় চিৎকার করে দৌড়ে নেমে আসতে গিয়ে পা পিছলে যায়। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তার। মেয়ের এই দুর্ঘটনার পর থেকেই তিনি মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই বাড়িটা তিনি সত্যিই বিক্রি করে দেবেন। সংবাদপত্রে সেই মতো একটা বিজ্ঞাপনও দিয়েছেন। আবার বাড়ি বিক্রির কথা জানতে পেরে লোকাল প্রমোটার বিশ্বজিৎ নিজে এসেছিল তার কাছে। কি যে বলেন না আপনারা, এ বাড়ির দাম কখনো অত হয়? সে যতই আপনি দোতলা বানান আর রাজপ্রাসাদ বানান, ভুতুড়ে বাড়ি তো ভুতুড়েই থাকবে। দেখেছেন তো, লোকজনের ধারে কাছে আসতেই চায় না। আমি যা দাম বলছি তাতেও আমার লস হবে, কিন্তু কি আর করবো বলুন। আপনি এত টাকা ঢেলেছেন এ বাড়ির পেছনে, এর চেয়ে কম বলতে আমারই খারাপ লাগছে। সে যাক, আপনি বাড়িটা আমায় দিন, টাকা পয়সা নিয়ে কোনো 2 নম্বরই হবে না, গ্যারান্টি দিচ্ছি। বিশ্বজিতের কথা বলার ধরন খুব একটা পছন্দ হয়নি সুবিমলবাবুর। তাছাড়া সে যা দাম দেবে বলছে এই বাড়ির তুলনায় তা কিছুই না। কিন্তু আর কোনো ক্রেতাও পাওয়া যাচ্ছে না, তাই তিনি একরকম নিমরাজি হয়েছিলেন। আর সেই সময়ই ঘটল ঘটনাটা। একটা অচেনা নম্বর থেকে ফোন এলো তার মোবাইলে। হ্যালো, সুবিমলবাবু বলছেন?
হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি বিক্রম। 2 সপ্তাহ আগে আপনাকে ফোন করেছিলাম বাড়ি কেনার বিষয়ে। কনফার্ম জানানো হয়নি তখন, সেটা জানাতেই ফোন করলাম। আপনার বেঁধে দেওয়া দাম দিতে আমি রাজি। আপনি প্লিজ বাড়িটা অন্য কাউকে বিক্রি করবেন না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আইনি বিষয়টা নিয়ে এগোনোর চেষ্টা করছি। বিস্মিত সুবিমল বাবুর মনের দ্বিধা দ্বন্দ্ব কেটে গিয়েছিল এক লহমায়। অবশেষে একটা হিল্লে হয়েছে বাড়িটার। বিক্রমের সঙ্গে আইনি কথাবার্তাও অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী সপ্তাহেই রেজিস্ট্রি। তারপর এই ভুতুড়ে বাড়িতে আর থাকতে হবে না তাদের। তাই বাড়িতেও এতদিন পর একটু খুশির আমেজ। কিন্তু আজ রাতে আবার সেই পায়ের শব্দ শুনে একটা অপরাধবোধ কাজ করছে সুবিমল বাবুর মনে। বিক্রম নিজেও সংসারী মানুষ, তার নিজেরও একটা পরিবার আছে। তাকে কি এই অভিশপ্ত বাড়ি বিক্রি করা ঠিক হচ্ছে? আবার পরক্ষণেই তার মনে হলো বিক্রমকে তো কিছুই লুকোননি তিনি। তাছাড়া তার বয়স অল্প। কথা বলে মনে হলো সে অলৌকিক কিছুর অস্তিত্বে বিশ্বাসীও নয়। সুতরাং যা ঘটছে তাতে তার কোনো দোষ নেই। এইসব নিয়ে আর না ভেবে আবারও শুয়ে পড়লেন সুবিমল বাবু। সবে স্কুল থেকে ফিরে খেতে বসেছিল ছেলেটা। ঠিক তখনই বাইরে ডোরবেলটা বেজে উঠল। বকুল, একদম তাড়াহুড়ো করবে না, এই সবে ফিরলে। আগে খাবার শেষ করে নাও, তারপর খেলবে। পাশের ঘর থেকে নিরুপমা দেবীর কণ্ঠস্বর ভেসে এলো। তার নিজের ঘরের জানালা থেকে বাইরের রাস্তাটা দেখা যায়। হাতের বইটা রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিরুপমা দেবী জানালা দিয়ে বাইরে চোখ রাখলেন। দেখলেন পাশের বাড়ির ছোটন দাঁড়িয়ে আছে তার ঠাকুমার সঙ্গে। ছোটন আর বকুল সমবয়সী। রোজ বিকেলে ছোটন খেলতে আসে তাদের বাড়িতে। দুই সমবয়সী শিশুর কলতানে বিকেলটা বেশ কেটে যায়। হাসি খুশি প্রাণোচ্ছল শিশুদের চোখের সামনে খেলতে দেখে নিরুপমা দেবীরও খুব ভালো লাগে। মায়াটা যে কি করছে না! এই মায়া, বকুলকে খাওয়ানোটা একটু বন্ধ রেখে দরজাটা খুলে দিয়ায় না। কোথায় গেলি? কি যে করে না মেয়েটা। নিরুপমা দেবীর ডাকাডাকিতেও সাড়া দিল না মায়া। বিরক্ত হয়ে তিনি নিজেই উঠে ঘরের বাইরে এলেন। ডাইনিং টেবিলে চোখ পড়তেই অবাক হলেন। মায়া কোথাও নেই। টেবিলে রাখা বাটিগুলো থেকে একা একাই খাবার নিয়ে খাচ্ছে বকুল। খেতে খেতে হঠাৎ বিষম খেল বকুল। আস্তে আস্তে। ইস, সামনে জলের গ্লাসটাও দেয়নি। কি অবস্থা! সাবধানে বাবা, সাবধানে। জল ভর্তি একটা গ্লাস তিনি এগিয়ে দিলেন নাতির দিকে। মায়ার ওপর তার এত রাগ হচ্ছে। 7 বছরের একটা বাচ্চাকে একা একা মাছের কাঁটা বেছে খেতে হচ্ছে, অথচ মায়াকে কাজে রাখাই হয়েছে প্রধানত বকুলটার জন্য। ডোরবেলটা আবার বেজে উঠল। ছি ছি, ওনারা কখন থেকে দাঁড়িয়ে আছেন। আসছি। দরজাটা খুলে দিয়ে ফেরার সময় বসার ঘরের সোফায় চোখ পড়ল নিরুপমা দেবী। মায়া সোফার ওপর বসে এক মনে বিড় করছে। একটু বলতে পারতাম না। ভালো করে লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন দোকানে ব্লুটুথ ইয়ারফোন দিয়ে কার সঙ্গে যেন গল্প করছে মায়া। কোনো সাড়া শব্দ না দেওয়ার বা ডোরবেল না শুনতে পাওয়ার রহস্যটা এতক্ষণে তার কাছে পরিষ্কার হলো। ছেলেটা ওখানে একা একা বসে খাচ্ছে আর উনি ফোনে গল্প করে যাচ্ছেন। অদ্ভুত। যদি আয়েশ করে বসে থাকতে হয় তাহলে আর তোমাকে রাখা হয়েছে কিসের জন্য? শুধু খাবার সাজিয়ে রেখে চলে এলেই হবে? বাচ্চাটা ঠিক করে খেলো কি না সেটা দেখবে না তুমি?
যত দিন যাচ্ছে তত নিরুপমা দেবী একটানা বলে যাচ্ছেন কথাগুলো, কিন্তু মায়ার কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখনো একইভাবে কানে হেডফোন গুঁজে বসে রয়েছে, যেন নিরুপমা দেবীর চেঁচামেচি সে শুনতেই পাচ্ছে না। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় অবস্থিত এই বাগানওয়ালা বাড়িটা বেশ সস্তাতেই পেয়েছিল তার ছেলে বিক্রম। আগের মালিক অনেক শখ করে বাড়ির উপরের তলাটা বানিয়েছিলেন, কিন্তু বাড়িটায় থাকতে শুরু করার পর থেকেই নাকি কী সব অলৌকিক ঘটনা ঘটত। বাড়ির লোক ভয়ে থাকতেই চাইতো না। অবশেষে বাড়িটা কোনো মতে বিক্রমকে বিক্রি করে হাঁপ ছেড়ে বেঁচেছেন তারা। ওদিকে বিক্রমের ভয় ডর কোনো কালেই ছিল না। এই বাড়ির বদনামের কথা শুনেও তাই মালবিকাকে কিছুই জানায়নি সে। এ কথা জানতে পারলে মালবিকা কিছুতেই এখানে থাকতে রাজি হবে না। একমাত্র সন্তান বিক্রমের কাছেই থাকেন নিরুপমা দেবী। ছেলে বৌমা দুজনেই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। সকাল হলেই তারা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়, ফেরে সেই রাতে। ফলে তাদের একমাত্র ছেলে বকুল মানে দেবজ্যোতিকে খাওয়ানো দেখাশোনা সবই নিরুপমা দেবীকে করতে হতো। বাড়িটা কেনার পর অনেক খুঁজেও যখন পরিচারিকা পাওয়া যাচ্ছিল না, তখন আগের মালিক সুবিমল বাবুই মায়ার কথা বলেছিলেন। তবে বলে দিয়েছিলেন মায়ার দুটো বদ অভ্যাস আছে, হাতটান আর ফাঁকিবাজি। তবে বিক্রমের উপায় ছিল না, তাই মায়াকে কাজে রাখতে সে রাজি হয়ে গিয়েছিল। তাছাড়া কয়েক মাসের মধ্যেই সিসিটিভি দিয়ে পুরো বাড়িটা মুড়ে ফেলার ইচ্ছে আছে তার। আপাতত সুবিমল বাবুর ইনস্টল করে যাওয়া একটা ক্যামেরা বাড়ির মূল দরজার সামনে রয়েছে। ভূতের কথা বিক্রম প্রথম থেকেই বিশ্বাস করেনি। সে জানে ওসব বাজে কথা। ওসব যে বাজে কথা সে কথা নিরুপমা দেবীও জানেন। মায়ার সঙ্গে বকুলকে স্কুল বাসে তুলতে গিয়ে তিনিও এই বাড়িটা নিয়ে নানান আলোচনা শুনেছেন, তবে তাতে কান দেননি। তিনি জানেন যে আসল রহস্য অন্য। এই বাড়িটার উপর এক প্রমোটারের নজর আছে। সেই নিশ্চয়ই সুবিমল বাবুকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়িয়েছে। তবে তার হিসাবে জল ঢেলে দিয়ে তিনি যে বাড়িটা বিক্রমকে বিক্রি করে দেবেন তা সে কল্পনাও করেনি। তার পরিকল্পনা এতে ভেস্তে গিয়েছে বটে, তবে আশা যে সে ছাড়েনি তা বিক্রম না বুঝলেও নিরুপমা দেবী হাড়ে হাড়ে টের পান। বিক্রম সারাদিন বাড়ি থাকে না, তার পক্ষে এই রহস্য উদ্ঘাটন করা মুশকিল। কিন্তু বকুলকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পর সারাদিন একাই কাটে নিরুপমা দেবীর। বাতের ব্যথার জন্য নিজের ঘরের বাইরে বেশি বেরোতেও পারেন না তিনি। রোজই তিনি নিজের ঘরে বসে লক্ষ্য করেন মায়ার কাণ্ড কারখানা। কাজে বাড়ির রাত দিনের পরিচারিকা হলেও আদতে যে সে বিশ্বজিৎ প্রমোটারের চর এ কথা বেশ বুঝতে পারেন। প্রায় প্রতি দুপুরেই বাড়ির পিছনের দরজা দিয়ে কখনো বিশ্বজিৎ বা কখনো ওর দলের ছেলেরা আসে। খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নেয় বাড়ির মালিকের পরিবার সম্পর্কে, জানতে চায় পরিবারে কে কে আছে, স্বামী স্ত্রী কখন বেরোয় কখন ফেরে, বাচ্চাটা কোন স্কুলে পড়ে, পরিবারের খুঁটির জোর কতখানি, এইসব নানা বিষয় নিয়ে বসার ঘরে বসে রীতিমতো গবেষণা করে তারা। গতবার এই বাড়ি তাদের হাত ছাড়া হয়েছে, এইবার আর কোনো মতেই তারা ভুল করতে চায় না। আর সেই জন্যই হয়তো এইবার তারা আরও হিংস্র হয়ে উঠেছে। আর তারা যতক্ষণ এই সংসারটাকে নিয়ে, বিক্রমকে নিয়ে, বকুলকে নিয়ে আলোচনা করে ততক্ষণ এক মনে ঠাকুরকে ডেকে যান নিরুপমা দেবী। অসুস্থ বয়স্কা বলেই বোধহয় তাকে ধর্তব্যের মধ্যে আনে না মায়া। তার ধারণা নিরুপমা দেবী সেই সময় ঘুমন।
তাই লোকগুলো চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে পর্যন্ত নিজের ঘর থেকে বেরোন না তিনি। আবার মায়া যখন বকুলকে স্কুল বাস থেকে আনতে যায়, তখন ভাবলেশহীন মুখেই তার সঙ্গী হন নিরুপমা দেবী। এমন ভাব করেন যেন তিনি কিছুই জানেন না, কিছুই শোনেননি। বকুলকেও তিনি বারণ করেছেন মায়ার সঙ্গে বা মায়ার সামনে তার সঙ্গে কথা বলতে। বকুল একটু অবাক হয়েছিল প্রথমে। শুধু মায়ার সঙ্গে নয়, ও সামনে থাকলে আমার সঙ্গেও কথা বলবে না, ঠিক আছে? কেন ঠাম্মি, কথা বলবো না কেন? আসলে মায়া তো বাইরের মানুষ, ওর সামনে আমার সঙ্গে কথা বললে ওর সন্দেহ হবে। ও না থাকলে আমি তোমার সব গল্প শুনবো, কেমন? এক গাল হেসে ঘাড় নেড়েছিল বকুল। নাতিকে স্কুল বাসে তোলা, মায়ার চোখ এড়িয়ে টুকটাক ভালো কিছু বানিয়ে দেওয়া, নাতির সঙ্গে গল্প করা, স্মার্টফোনের টুকিটাকি শেখা আর বই পড়া, এইভাবেই নিরুপমা দেবীর দিন চলে যায়। অনেক দিন ধরেই তিনি ভাবছেন বিক্রমকে বিশ্বজিতের ব্যাপারে বলবেন। মায়া যে ওদের চর, বাড়ির সব খুঁটিনাটি খবর যে সে পাচার করে, আর বিশ্বজিৎ যে এ বাড়ি হাতানোর মতলব আঁটছে, এসব কিছুই বলা হয় না তার। সকালে বেরিয়ে সেই রাত্রে ক্লান্ত হয়ে ফেরে বিক্রম আর মালবিকা। তাছাড়া কত শখ করে এই বাড়িটা কিনেছে তারা। ছেলে বৌমার উপর দুশ্চিন্তার বোঝা চাপিয়ে দিতে নিরুপমা দেবীর মন সায় দেয় না। মনে মনে তিনি ভাবেন, আর কটা দিন যাক, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আশপাশের বাড়ি, পুলিশ, দমকল, হাসপাতাল ইত্যাদি কিছু প্রয়োজনীয় নম্বর নিজের ডায়েরিতে লিখে রেখেছেন নিরুপমা দেবী। কখন কোন নম্বর কোন দরকারে লাগে তা তো আর বলা যায় না। আর তাছাড়া তিনি যতই অসুস্থ হন না কেন, এখনও যে তিনি বট গাছের মতো এই পরিবারকে রক্ষা করতে সক্ষম, নিজের ওপর তার এই বিশ্বাসটুকু আছে। তবে এখন তিনি উপলব্ধি করেন যে তার মনের জোর যেন আস্তে আস্তে কমছে, শরীরটাও যেন খারাপ হচ্ছে উত্তরোত্তর। আজ বকুলকে স্কুল বাসে তুলে দিয়ে বাড়ি ফিরে এসে নিরুপমা দেবী বুঝতে পারলেন তার বাতের ব্যথাটা বড্ড বেড়েছে। অনিচ্ছা সত্ত্বেও একটু শুয়েছিলেন তিনি। চোখ দুটো যে কখন লেগে গিয়েছে বুঝতেও পারেননি। তার ঘুম ভাঙল অনেক পরে, মায়ার চিৎকারে। এই আপনার কেমন কথা দাদাবাবু? গরিব বলে কি আমাদের শরীর খারাপ হতে নেই? আমার বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, তাই আজ আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমার 2 দিনের ছুটি চাই, ব্যাস। কি বলছেন? না না, এখন আপনি ছুটি দেবেন না বললে কি করে হবে? এমনিতেও আমার তো ছুটি পাওনা আছে নাকি? নিরুপমা দেবী বুঝতে পারলেন ফোনের ওপারে রয়েছে তার ছেলে বিক্রম। ছেলের কথা তিনি শুনতে পেলেন না, কিন্তু একটু চুপ থাকার পরেই আবার মায়া চেঁচিয়ে উঠল। আরে অদ্ভুত তো, আজ ওর হাফ ছুটি ছিল তাই আমি আজকে ওকে নিয়ে আসতে পেরেছি, নইলে হয়তো সেটাও পারতাম না। আর আপনি এখন বলছেন যে আপনারা কতক্ষণে আসবেন ততক্ষণ আমি বসে থাকবো? এ আবার কি জুলুমবাজি? সেরকম হলে বলে দিন, কাল থেকে আমি কাজে আসবো না। ফোনটা কেটে দিল মায়া। বাবার শরীর খারাপ শুনে তার প্রতি মনটা নরম হচ্ছিল নিরুপমা দেবীর, কিন্তু মায়ার দুর্ব্যবহারে বিরক্ত হলেন তিনি। বকুলকে খাইয়ে দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়েই খটকাটা লাগলো নিরুপমা দেবীর। তিনি দেখলেন মায়া তার সামনে দিয়ে গটগট করে বাগানের দিকে বেরিয়ে গেল। বাগানের দিকে তো পিছনের দরজা রয়েছে, মায়া হঠাৎ সেদিকে গেল কেন? বকুলকে খাইয়ে দিয়ে সবে তিনি নিজের ঘরে গিয়ে আবার শুয়েছেন, অমনি কানে এলো কিছু লোকের চাপা গলার ধমক, আর সেই সঙ্গে বকুলের কান্নার আওয়াজ। নিরুপমা দেবী বুঝতে পারলেন বকুলের গলার আওয়াজ বসার ঘর থেকে আসছে। তার মানে লোকগুলো বকুলকে নিয়ে বসার ঘরে ঢুকেছে। তাড়াতাড়ি সেদিকে যেতে গিয়েও পিছিয়ে এসে লুকিয়ে পড়লেন তিনি, কারণ ঠিক সেই মুহূর্তেই
পিছনের দরজা দিয়ে ঢুকে এসেছে মায়া। বসার ঘর থেকেও ততক্ষণে বেরিয়ে এসেছে একটা লোক। বাচ্চাটার হাত পা মুখ বেঁধে ওই ভেতরের ঘরে ফেলে রেখে এসেছি। তোর কাছে ঠিকঠাক খবর আছে তো যে আলমারিতে অনেক সোনার গয়না আর ক্যাশ আছে? আস্তে, বাচ্চাটা যেন বুঝতে না পারে যে আমি এখানে আছি। আমি বাবার শরীর খারাপের বাহানা দিয়ে সিসিটিভির সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এখন যদি ও বুঝতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেরকম হলে যাওয়ার আগে ওই বাচ্চাটাকে খালাস করে দিয়ে যাব। ওদের কথোপকথন শুনতে শুনতে শিউরে উঠছিলেন নিরুপমা দেবী। এরা মানুষ নয়, মানুষরূপী পিশাচ এক একটা। কিন্তু এরা তাঁর খোঁজ করলো না কেন? নিশ্চয়ই ভেবেছে যে তিনি এখনও ঘুমোচ্ছেন, তাই ওকে ধর্তব্যের মধ্যেই আনেনি। কিন্তু আর দেরি করা যাবে না। ইতিমধ্যে ওরা সকলে বকুলকে একা ফেলে চলে গিয়েছে দোতলায় বিক্রমদের শোয়ার ঘরের আলমারি থেকে জিনিস সরাতে। এই সুযোগেই যা করার করতে হবে। নিঃশব্দে বসার ঘরে ঢুকলেন নিরুপমা দেবী। বকুল ভয়ে কাঁপছে। এখন ওর মুখের বাঁধন খুলতে গেলে হিতে বিপরীত হতে পারে। ও বাচ্চা, ভয়ে চেঁচিয়ে কেঁদে উঠলে ওই শয়তানগুলো সতর্ক হয়ে যেতে পারে। না, যা করার তাকেই করতে হবে। এই ভেবে হাতের ইশারায় বকুলকে অভয় দিয়ে বাতের ব্যথা সত্ত্বেও চুপি চুপি তিনি উঠে গেলেন দোতলায়। এই সাবধানে সাবধানে, সব কিছু নে ঠিক করে। ওহ মায়া, বস যা খুশি হবে না, এ তো পুরো খনি। বলেছিলাম না, মায়া যখন মাঠে নেমেছে তখন নো টেনশন। মাথা নিচু করে মহা উল্লাসে তখন গয়না টাকা সব নিজেদের ব্যাগে ভরছিল লোকগুলো। অন্যদিকে মন দেওয়ার সময়ই নেই তাদের। আর সেই সুযোগে নিঃশব্দে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন নিরুপমা দেবী। যতক্ষণে ওরা খেয়াল করবে ততক্ষণে তার কাজ আরও অনেক এগিয়ে যাবে। বাতের ব্যথায় চলতে ভীষণ কষ্ট হচ্ছে, তবু দাঁতে দাঁত চেপে নিচে নেমে আবার বসার ঘরে এলেন নিরুপমা দেবী। বকুল অবাক হয়ে তাকিয়ে রয়েছে ঠাম্মির দিকে। নাতির দিকে তাকিয়ে মৃদু হাসলেন নিরুপমা দেবী। তারপর টেবিলের উপরে রাখা ফোনটা হাতে তুলে নিলেন। হ্যালো, ভালো ঠাম্মা, আমাদের ভীষণ বিপদ। বাড়িতে ডাকাত পড়েছে, প্লিজ কিছু করো, বাঁচাও আমাদের। বিক্রম আর মালবিকা যখন বাড়িতে ফিরেছে ততক্ষণে বাড়ির চারপাশ পুলিশ আর লোকে লোকারণ্য। কোনো রকমে ভিড় ঠেলে ঘরে ঢুকেছে তারা। বকুলের ভালো ঠাম্মা অর্থাৎ ছোটনের ঠাকুমা বসে রয়েছেন বকুলকে নিয়ে। তাঁরা ছাড়াও মায়াসহ বিশ্বজিতের দলবলকে নিয়ে বসে রয়েছেন ইন্সপেক্টর নিজে। আপনারা কি লোক মশাই? এভাবে সারাদিন বাড়িতে বাচ্চাকে একা রেখে চলে যান? এদিকে কোনো কমন সেন্স নেই? পুরো বাড়িটায় সিসিটিভি বসাতে কি হয়? কোনো খোঁজ খবর না নিয়ে যাকে তাকে কাজে রেখে দেন। নেহাত আপনার ছেলে বুদ্ধি করে ক্রিমিনালগুলোকে লক করে ফোনটা করেছিল। ওরা না জানালে তো আমরা আসতামই না। কি হতো তখন? বাবা, জানো তো ঠাম্মা আজ আমাকে বাঁচিয়েছে। ঠাম্মা না থাকলে ওরা আজ আমাকে... আমি সব জানি বাবা, সব শুনেছি। সত্যি আপনি যা করলেন আমাদের জন্য, আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। না না, আমি আর কি করলাম? আপনার ছেলেই তো বুদ্ধি করে আমাকে ফোন করলো। না বাবা, আমি ফোন করিনি, আমার তো মুখ বাঁধা ছিল। ঠাম্মি করেছে। ঠাম্মি তো দুষ্টু লোকগুলোকে ঘরে বন্ধ করে ফোন করলো। জানো বাবা, ঠাম্মি পুরো আমার গলায় কথা বলতে পারে। ঘরের মধ্যে মুহূর্তের নিস্তব্ধতা। চকিতে দৃষ্টি বিনিময় করল বিক্রম আর মালবিকা। ছোটনের ঠাকুমা বললেন, দেখুন না, সেই তখন থেকে বলে যাচ্ছে ওর ঠাম্মি নাকি ওকে বাঁচিয়েছে, কিন্তু আমি তো ওকে ছাড়া
আর কাউকে দেখতে পেলাম না সারা বাড়িতে। তাকে সরাসরি কোনো উত্তর দিতে পারল না বিক্রম। কাঁপা গলায় ছেলেকে বলল, কোন ঠাম্মির কথা বলছো বকুল? কোন ঠাম্মি মানে? আমার ঠাম্মি। আরে ওই তো দেওয়ালে যা ছবি ঝুলছে সেই ঠাম্মি। বসার ঘরের দেওয়ালের দিকে আঙুল তুলে দেখায় বকুল। বিক্রম আর কথা বলতে পারল না। কান্না চাপার ব্যর্থ চেষ্টাতেই বোধহয় চলে গেল পাশের ঘরে। ছোটনের ঠাকুমা তখনও মালবিকার দিকে তাকিয়ে আছেন জিজ্ঞাসু দৃষ্টিতে। মালবিকা বলল, 2 বছর আগে আমার শাশুড়ি মা মারা যান। বকুলকে খুব ভালোবাসতেন। বকুল তো ছোটবেলা থেকে ওর কাছেই মানুষ। কিন্তু ও এখন কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। না মা, ঠাম্মির কিচ্ছুই হয়নি। ঠাম্মি বলেছিল ঠাম্মা যে আমাদের বাড়িতে থাকে এটা কাউকে না জানাতে, মায়ামাসিকেও না। ঠাম্মি তো ম্যাজিক জানে, তাই অন্য সকলের সামনে ঠাম্মি ভ্যানিশ হয়ে থাকে, শুধু আমিই দেখতে পাই। আপনাদের ছেলে হ্যালুসিনেট করছে। আসলে ঘটনার আকস্মিকতায় ও প্রচণ্ড ট্রমাটাইজড। বাচ্চা তো, অবশ্য যত বাচ্চাই হোক, বুদ্ধি আছে বটে আপনাদের ছেলের। ছোটনের ঠাকুমা পুরনো দিনের মানুষ। ঠাকুর দেবতা থেকে অপদেবতা, ভূতপ্রেত কোনো কিছুতেই তিনি অবিশ্বাস করেন না। এই ঘটনাকে তিনি শিশু মনের ভ্রম বলে উড়িয়ে দিলেন না। কিছুক্ষণ নীরব থেকে তিনি মালবিকাকে বললেন, দেখো ভাই, তোমরা হয়তো বিশ্বাস করবে না, তবে তিনি তোমাদের এত ভালোবাসতেন যে মৃত্যুর পরেও তোমাদের মঙ্গল চেয়েছেন, তোমাদের আগলে রেখেছেন। তার ভালোবাসা মায়ার জোরেই আজ মায়ার মতো মানুষও তোমাদের কোনো ক্ষতি করতে পারল না। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। বিক্রম আর কোনো ভুল করেনি। পুরো বাড়ি সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছে। 24 ঘন্টা ধরে সব ফুটেজ জমা থাকে। ভূতের বদনাম কেটে যাওয়ার পরে আয়া পেতে আর অসুবিধা হয়নি। তবু অনেক খুঁজে বকুলের জন্য একজন ভালো আয়াকে রেখেছে সে। নতুন মাসি বকুলের খুব খেয়াল রাখে। তবে এত কিছু ভালোর মধ্যে মন খারাপ শুধু বকুলের। ঠাম্মা আর এখন তার কাছে আসে না। শেষ হলো আজকের গল্প প্রতীক মুখার্জির কাহিনী টান। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান আমাদের। আজকের গল্প পাঠে মালবিকা আর ছোটনের ঠাকুমার চরিত্রে ছিলাম আমি, দেবস্মিতা। বকুলের চরিত্রে ছিল শুভদীপ, মায়ার ভূমিকায় সুচিস্মিতা, নিরুপমা দেবীর ভূমিকায় স্বপ্না, সুবিমলবাবুর চরিত্রে প্রীতম, বিক্রমের ভূমিকায় মানব, বিশ্বজিৎ ও ইন্সপেক্টরের চরিত্রে অর্ক এবং গুন্ডাদের ভূমিকায় প্রীতম আর স্বপ্না। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা, সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা আর আমি, দেবস্মিতা। আজকের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে হাইপ দিয়ে দেবেন প্লিজ। আর পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আবার ফিরবো নতুন একটা দারুণ গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সকলকে নিমন্ত্রণ।